ঠিক আছে, 320 মিটার। এটা কি বেরোলো, যেহেতু পরিসীমা তাহলে একক কি হবে, মিটার। ক্ষেত্রফল হলে কি হতো, বর্গ মিটার হলো। তাহলে 320 মিটার পেলাম আমরা বেড়ার পরিমাপ, মানে এর পরিসীমাটা পেলাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে অঙ্কের যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক। তার জন্য সপ্তম শ্রেণীর কোষে দেখি 17 থেকে আমি তোমাদের 12টি অঙ্ক করে দেখাবো। তবে 12টি অঙ্ক থাকবে 3টি পার্টে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এখন যে ভিডিওটি দেখছো এটা হচ্ছে পার্ট 1। এই পার্ট 1-এ থাকছে 4 দাগ, 5 দাগ, 6 দাগ, 7 দাগ, এই 4টি অঙ্ক। এবং পার্ট 2-তে রয়েছে 8, 9, 10, 11 এবং পার্ট 3-তে রয়েছে 12, 13, 14, 15। বন্ধুরা, এই 3টি পার্টের মধ্যে এখন যে পার্টটি দেখছো অর্থাৎ পার্ট 1, এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে 4টি অঙ্কের পাশাপাশি প্রথমে আমরা সেই বিষয়গুলি জেনে নেব যে বিষয়গুলি না জানলে এই অঙ্কগুলি করতে এবং বুঝতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তো বেশি কথা না বলে জেনে নেই আমরা সেই বিষয়গুলি কি রয়েছে। বন্ধুরা, যেহেতু আজকে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কগুলি জানব, তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র কি রয়েছে। তার পাশাপাশি জানতে হবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, পরিসীমা কোনটা এবং ক্ষেত্রফল কোনটা, সেগুলো আমাদের জানতে হবে। তার জন্য দেখো এখানে আমি দুটি চিত্র অঙ্কন করে রেখেছি, একটি হচ্ছে আয়তক্ষেত্রের চিত্র, একটি হচ্ছে বর্গক্ষেত্রের চিত্র। বন্ধুরা, এখানে দেখো আমি লিখে রেখেছি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর একটি দৈর্ঘ্য হচ্ছে এই দিকটা অর্থাৎ বিপরীত দিকে। ঠিক আছে, এবার দেখো এই দিকটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, এই দিকটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। দেখো বন্ধুরা, প্রস্থ দুটি কিন্তু সমান এবং দৈর্ঘ্য দুটি কিন্তু সমান, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান নয়। বোঝা গেল? এরপর আমরা জানবো আয়তক্ষেত্রের পরিসীমা কোনটা। দেখো পরিসীমা হচ্ছে এই যে কালো যে বর্ডারটা রয়েছে এটাই হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এর ভিতরে পুরো অংশটা হচ্ছে ক্ষেত্রফল। বোঝা গেল? আরও যদি একটু ভালোভাবে তোমাদের বোঝাই তাহলে দেখো এখানে আমি যে হোয়াইট বোর্ডটিতে লিখছি এই বোর্ডটি একটি আয়তক্ষেত্রাকার। দেখো এই দিকটি হচ্ছে দৈর্ঘ্য, এই দিকটি হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ এবং এটাও প্রস্থ। প্রস্থ দুটি সমান, আবার দৈর্ঘ্য দুটি সমান, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান নয়। বোঝা গেল? এরপরে দেখো পরিসীমা তাহলে কোনটা। পরিসীমা হবে এখানে দেখো এই বোর্ডটি চারিদিকে স্টিল দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে, স্টিল দিয়ে বাঁধানো রয়েছে। তাহলে এই যে স্টিলের যে পরিমাপটা হবে চারিদিকে, এটা হবে পরিসীমা। এবং ক্ষেত্রফল কোনটি, দেখো এই স্টিল বাদে বাকি ভিতরের যে সাদা অংশটা অর্থাৎ যে অংশে আমি লিখব সেই অংশটাকে পুরোটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। বোঝা গেল বিষয়টি? এরপরে ঠিক একই রকম বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই, শুধু এখানে ডিফারেন্সটা কি রয়েছে দেখো, এখানে এই দৈর্ঘ্য দুটি সমান, প্রস্থ দুটি সমান, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান নয়। এখানে যে 4টে বাহু রয়েছে এই 4টে বাহু হচ্ছে সমান, প্রত্যেকটি হচ্ছে সমান। তাহলে এর প্রত্যেকটিকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, প্রস্থ বলতে পারি, আবার এক একটিকে একটা বাহুও বলতে পারি। ঠিক আছে, এর পরিসীমা তাহলে কোনটি? এর পরিসীমা হচ্ছে এই যে কালো বর্ডারটি রয়েছে আমি এখানে যেভাবে দেখালাম। ঠিক আছে, এবারে দেখো ক্ষেত্রফল কোনটি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এর ভিতরের পুরো অংশটি। বোঝা গেল? এখন আমরা জেনে নেব এই আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র কি এবং বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র কি। দেখো বন্ধুরা, আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি, এই 4টে বাহুকে আমাদের যোগ করতে হবে। তার মানে কি, একটি দৈর্ঘ্য, একটি প্রস্থ, একটি দৈর্ঘ্য, একটি প্রস্থ, এই প্রত্যেকটি বাহুকে আমাদের যোগ করলে কিন্তু পরিসীমা পেয়ে যাব। কিন্তু আমরা একটি দৈর্ঘ্য, একটি প্রস্থ, আবার দৈর্ঘ্য, আবার প্রস্থ, এগুলি বারবার যোগ না করে আমরা যদি একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এর পরিসীমা পেয়ে যাব। তাহলে এই রকম সূত্রটি রয়েছে, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলে আমাদের পরিসীমা হয়ে যাবে। এরপরে দেখো ক্ষেত্রফলের সূত্র কি। বন্ধুরা, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বের হবে। এরপরে বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো বন্ধুরা, বর্গক্ষেত্রের যেহেতু 4টে বাহু সমান, তাহলে আমরা 4টে বাহুকে বারবার যোগ না করে তাহলে কি করব, একটি বাহুর সঙ্গে 4 দিয়ে গুণ করে দেব। মানে একটি বাহুর যে দৈর্ঘ্য তার সঙ্গে 4 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে এর সূত্রটা কি হচ্ছে, 4 ইন্টু বাহু, 4 গুণিতক বাহু, মানে একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য বা 4 ইন্টু বাহু। এবার দেখো ক্ষেত্রফল।
ক্ষেত্রফল দেখো এখানে ক্ষেত্রফল কিভাবে বেরিয়েছিল, একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থ আমাদের গুণ করতে হয়েছিল। দেখো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এখানেও দেখো এটি যদি দৈর্ঘ্য হয় এটি যদি প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কী হবে, গুণ হবে। এখানে যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বলতে কিছু নেই, তার মানে কি দেখো দুটি বাহুকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, দুটি বাহুকে গুণ করতে হবে। তাহলে দুটি বাহুকে গুণ করা মানে আমাদের সূত্র হচ্ছে বাহু বাহু স্কোয়ার। বাহুকে বর্গ করা মানে কি, বাহু ইন্টু বাহু, বাহু স্কোয়ার। বোঝা গেল। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। সে বিষয়টি কি, দেখো যখন তোমরা পরিসীমা বের করবে, পরিসীমা বের করার পর এখানে তো একটা একক লিখতে হবে। এবার দেখো এখানে যে একক থাকবে সেই এককটা কিন্তু এখানে হবে, অর্থাৎ এখানে সেন্টিমিটার থাকলে এখানে সেন্টিমিটার হবে, মিটার থাকলে মিটার হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে একক, মনে রাখবে। এবার দেখো যখন ক্ষেত্রফল বার করবে তখন কি হবে, এখানে যা থাকবে সেই এককের আগে, এই এককের আগে বর্গ কথাটি লিখতে হবে, বর্গ একক, অর্থাৎ সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার। বোঝা গেল। ঠিক একই রকম পরিসীমার ক্ষেত্রে এখানেও হবে একক, যা থাকবে তাই এখানে হবে বর্গ একক। এখন আমরা এখানে আরেকটু বিস্তারিত জানব। দেখো এখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি বলা হয় 20 সেন্টিমিটার, কি বললাম 20 সেন্টিমিটার, এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এর পরিসীমা এবং ক্ষেত্রফল কি হবে। দেখো সূত্র অনুযায়ী তোমরা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু এর পরিসীমা কি হবে। দেখো এখানে পরিসীমা সূত্র রয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ হবে, তার মানে কি হবে, দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 10, এই দুটি যোগ করার পরে কি হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, এখানে এই দুটি যোগ করলে হবে 30 এবং 2 দিয়ে গুণ করলে কত হবে 60। এবারে 60 এখানে কি হবে, 60 সেন্টিমিটার, মানে একক যা আছে তাই হবে। বোঝা গেল। এরপরে ক্ষেত্রফল কি হবে, এখানে রয়েছে 20, এখানে রয়েছে 10, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে 20 গুণিতক 10, গুণ করো, গুণ করলে কত হবে 200 হবে। এবার 200 কি হবে, বর্গ একক, মানে বর্গ কথাটি লিখে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। এবার দেখো এখানে যদি এই বর্গক্ষেত্রের একটি বাহুর পরিমাপ যদি 5 মিটার হয়, এবার কি নিলাম 5 মিটার, তাহলে চারটে বাহু কি হবে 5 মিটার, তাহলে দেখো এখানে পরিসীমা কি হবে, তাহলে 4 ইন্টু বাহু মানে 4 গুণিতক 5 সমান কত হবে 20, তাহলে 20 কি হবে 20 মিটার, শুধু একক। এবার দেখো যখন ক্ষেত্রফল বের হবে, ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার, বাহু কত, বাহু রয়েছে 5 এবং এর স্কোয়ার মানে কি হবে 5 গুণিতক 5 সমান কত হবে 25, তাহলে 25 কি হবে 25 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ লিখতে হবে এবং পরিসীমার ক্ষেত্রে শুধু একক লিখতে হবে। তাহলে আমরা অঙ্ক করার আগে এই বিষয়গুলি কিন্তু ভালোভাবে জেনে নিলাম। এখন আমরা চলে যাব সেই লেসনে, সপ্তম শ্রেণীর কোষে দেখি 17তে কি অঙ্কগুলি রয়েছে দেখি। বন্ধুরা এই লেসনে আমি সরাসরি চলে যাচ্ছি 4 দাগের অঙ্কে, তার কারণ 1 দাগ 2 দাগ 3 দাগের অঙ্কগুলি তোমরা করতে পারবে যদি এখনই যে বিষয়টি আমি তোমাদের বোঝালাম সেই বিষয়টি যদি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো। তাহলে এখানে 4 দাগের অঙ্কটি কি রয়েছে আমরা দেখে নিই। 4 দাগের অঙ্কটি রয়েছে, আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা এবং 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। এখানে দুটি উত্তর চাইছে, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত এবং যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত। বন্ধুরা এখানে যে বিষয়টি বলেছে সেই বিষয় অনুযায়ী তোমাদের প্রথমে কি করতে হবে, সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখন চিত্র অঙ্কন করব। বন্ধুরা আমার চিত্র অঙ্কন করা হয়ে গেছে। দেখো এখানে আমার খাতার পাতার দৈর্ঘ্য বলেছে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে খাতার পাতার দৈর্ঘ্য এবং খাতার পাতার প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার চওড়া, ঠিক আছে। এবার দেখো এই খাতার চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া করে আমি মার্জিন দিয়েছি, মার্জিন দেওয়ার পর কি বাকি অংশে লেখা হয়েছে, ঠিক আছে, তার মানে এই ভিতরের অংশে লেখা হয়েছে। এখানে উত্তর কি চাইছে, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এবং যে অংশে লেখা হয়নি সেই অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমার যে খাতার পাতার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে এই খাতার পাতার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, আমার খাতার পাতার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। এবার দেখো আমার খাতার পাতার প্রস্থ 12 সেন্টিমিটার হলো। এবার দেখো আমার খাতার পাতার ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হবে, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তার মানে দৈর্ঘ্য 15 সেন্টিমিটার গুণিতক
12 সেন্টিমিটার। তাহলে কত হবে 15 এবং 12 গুণ করো, 15 2 30, 30 শূন্য হাতে থাকলো 3, 15 একে 15, 3 18, 180। এবার দেখো ক্ষেত্রফল বের করলে কি লিখতে হবে, বর্গ একক, তার মানে বর্গ সেমি হলো। এবার দেখো, এবার যে অংশে লিখলাম সেই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। বন্ধুরা এখানে এই অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই অংশটির দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। তাহলে দেখো এই ভিতরের যে আয়তক্ষেত্রটি রয়েছে এর দৈর্ঘ্য কত হবে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো বন্ধুরা এইখান থেকে এইখান পর্যন্ত 15 সেন্টিমিটার, আবার দেখো এইখান থেকে এর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার চওড়া। আবার দেখো এইখান থেকে এর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে এই 15 থেকে এখানে দেখো এই পর্যন্ত মানে 2 সেন্টিমিটার কমে গেছে, আবার এদিকে 2 সেন্টিমিটার কমে গেছে, তার মানে এইখান থেকে এর দূরত্ব কত হবে, 15 থেকে এদিকে 2 এদিকে 2 বাদ দিতে হবে, তার মানে 15 থেকে 4 বাদ দিতে হবে। 4 সেন্টিমিটার বাদ দিলে আমরা কত পাবো, আমরা পাবো 15 থেকে 4 বাদ দিলে 11 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য, তাহলে 15 সেন্টিমিটার মাইনাস কত হবে, 4 হবে। ঠিক আছে, এদিকে 2 ওদিকে 2 বাদ দিলে এটা হচ্ছে 4, তাহলে কত হবে 11 সেন্টিমিটার হলো। এবার দেখো যে অংশে লিখলাম তার প্রস্থ, তার প্রস্থ কত হবে, দেখো বন্ধুরা ঠিক একই রকম এইখান থেকে এই পর্যন্ত যদি 12 হয় তাহলে দেখো এইদিকে 2 কমলো এদিকে 2 কমলো, তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত কত হবে, তার মানে 12 থেকে আবার কি হবে 4 বিয়োগ হবে, এদিকে 2 সেন্টিমিটার ওদিকে 2 সেন্টিমিটার, তাহলে বিয়োগ হলে কত হবে 8 সেন্টিমিটার হলো। এবার দেখো এখন আমরা এর ক্ষেত্রফল নিশ্চয়ই বের করতে পারবো, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে এর ক্ষেত্রফল কত, অর্থাৎ যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 11 গুণিতক প্রস্থ কত 8, তার মানে 11 8 88, 88 কি হবে, এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে কি হবে বর্গ একক, মানে বর্গ সেমি হলো। তাহলে দেখো যে অংশে আমরা লিখেছি তার ক্ষেত্রফল পেয়ে গেছি, মানে এই উত্তরটা কিন্তু চাইছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত, তার মানে আমরা একটি উত্তর পেয়ে গেলাম। এবার দেখো যে অংশে লিখলাম না সেই অংশের ক্ষেত্রফল কত, তার মানে দেখো এই পুরো যে খাতাটা রয়েছে এই পুরো খাতাটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ভিতরের অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে যে অংশে লিখলাম না সেই অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে দেখো আমরা এখানে কি লিখবো, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত, তার মানে এই খাতার পাতার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করব। খাতার পাতার ক্ষেত্রফল কত 180 বর্গ সেন্টিমিটার মাইনাস 88 বর্গ সেন্টিমিটার, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 92 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। তার মানে আমাদের দুটি উত্তর কিন্তু পেয়ে গেলাম, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল এবং যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল। ঠিক আছে, এখন আমরা অতএব দিয়ে আমরা দুটি উত্তর লিখতে পারি, যে অংশে লিখলাম সেই অংশের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার এবং যেই অংশে লিখলাম না সেই অংশের ক্ষেত্রফল 92 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল বিষয়টি। এখন আমি চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটি রয়েছে। এখানে 5 নম্বর অঙ্কটি রয়েছে, রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার, তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। এবার এখানে তিনটি উত্তর চাইছে, একটি উত্তর হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, এবং 2 নম্বরে রয়েছে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত এবং রাস্তার ক্ষেত্রফল কত। বন্ধুরা এখানে যে বিষয়টি বলেছে সেই মতো তোমাদের প্রথমে কি করতে হবে, সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে চিত্রটি অঙ্কন করে নিই। বন্ধুরা এখানে যেভাবে বলেছে আমি সেই মতো চিত্র অঙ্কন করেছি। এখানে দেখো রাজেশের জমিটি হচ্ছে এই যে ভিতরের ছোট যে আয়তক্ষেত্রটি রয়েছে এটা হচ্ছে রাজেশের আয়তক্ষেত্রাকার জমি, যার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার এবং প্রস্থ হচ্ছে 24 মিটার। ঠিক আছে, এবারে এর বাইরের চারিদিকে 2 মিটার চওড়া করে রাস্তা রয়েছে। এখানে প্রথম যে উত্তরটি চাইছে যে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে এই বাহুটি এবং এই বাহুটির আমাদের পরিমাপ নির্ণয় করতে হবে, প্রথম যে উত্তরটি চাইছে। তো দেখো এখানে আমরা কিভাবে এই বাহুটির পরিমাপ পাবো। দেখো আমরা এইখান থেকে এর পরিমাপটা জানি 36 মিটার, আবার এটাও জানি যে এই রাস্তাটি হচ্ছে 2 মিটার চওড়া। তাহলে দেখো এটা যদি 2 মিটার হয়, আবার এদিকটাও 2 মিটার চওড়া, এটাও যদি 2 মিটার হয়,
তাহলে দেখো 36-এর সঙ্গে এদিকে 2 এদিকে 2 যোগ করলে আমরা এইখান থেকে এর দূরত্ব কত পাবো? 36 যুক্ত 2 যুক্ত 2 মানে কত? 40। তাহলে আমরা এইখান থেকে এর দূরত্ব পেলাম 40। তাহলে এই বাহুটি তো অবশ্যই হবে 40, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে প্রস্থ দেখো, এইখান থেকে এর দূরত্ব হচ্ছে 24 মিটার। আবার এটা হচ্ছে 2 মিটার চওড়া, এটা হচ্ছে 2 মিটার চওড়া। আবার এখান থেকে এটা হচ্ছে 2 মিটার চওড়া। তাহলে দেখো 24-এর সঙ্গে যদি এদিকে 2 ওদিকে 2 যোগ করি, তাহলে কত যোগ হবে? 4 যোগ হবে। 4 যোগ করলে কত হবে? 28 মিটার। তাহলে এইখান থেকে এর দৈর্ঘ্যটা হবে 28 মিটার। তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব 28 মিটার। ঠিক আছে, কিন্তু এটা আমরা তাহলে ভাষায় লিখব। কি লিখব? রাস্তা সহ জমির দৈর্ঘ্য। রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত? তাহলে কি হবে? 36-এর সঙ্গে এদিকে 2 ওদিকে 2 মোট 4 মিটার যোগ হবে। যোগ হলে কত হবে? 40 মিটার। বোঝা গেল? এরপরে দেখো রাস্তা সহ জমির প্রস্থ। রাস্তা সহ জমির প্রস্থ একই রকমভাবে 24 রয়েছে, এদিকে 2 ওদিকে 2 মোট 4 মিটার যোগ হবে। যোগ হলে কত হবে? যোগ হলে হবে 28 মিটার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে উত্তরটি সেটি কিন্তু পেয়ে গেলাম যে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আমরা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। এখন দেখো, এখন আমরা এইখানে এর রাস্তা সহ জমির ক্ষেত্রফলটি আগে থেকে নির্ণয় করে নেব, তার কারণ এটা পরে প্রয়োজন রয়েছে। তাহলে আমরা রাস্তা সহ এখানে ক্ষেত্রফলটা বের করে নেব। ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আচ্ছা, এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে 40 মিটার পেলাম, এটা হচ্ছে 28 মিটার পেলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করো। দৈর্ঘ্য 40, প্রস্থ 28, এই দুটিকে গুণ করলে কত হবে? গুণ করো। তাহলে এটা হবে 0 বসিয়ে দাও একটি। এবার 4 দিয়ে 28কে গুণ করো। 4 8 32, 2 হাতে থাকবে 3, 4 2 8 3 11। ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে এটি আমরা রাস্তা সহ জমির ক্ষেত্রফল কিন্তু আমরা বের করলাম। এবারে দেখো এখানে ভিতরে যে তার জমিটি রয়েছে, আয়তক্ষেত্রাকার জমি, 36 মিটার দৈর্ঘ্য এবং 24 মিটার প্রস্থ তার আয়তক্ষেত্রাকার জমি। এখানে 2 নম্বর উত্তরটা কিন্তু চাইছে যে এই তার যে জমিটি রয়েছে এই জমিটির ক্ষেত্রফল কত। তার মানে এই ভিতরের যে ছোট আয়তক্ষেত্রটি রয়েছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা রয়েছে 2 নম্বর উত্তরে। তাহলে এর ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি, অর্থাৎ 2 নম্বর যে উত্তরটি চাইছে সেটা আমরা বের করি। তাহলে এখানে আমরা কি লিখব? যে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য। রাস্তা বাদে আয়তকার জমির দৈর্ঘ্য কত রয়েছে? 36 মিটার। এবার দেখো রাস্তা বাদে আয়তকার জমির প্রস্থ। প্রস্থ কত রয়েছে? 24 মিটার। হলো। এবার আমরা কি করব? রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 36 গুণিত কি হবে? 24। 36 আর 24 গুণ করো। গুণ করলে কত হবে? 864 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় উত্তরটি পেয়ে গেলাম। তার যে আয়তক্ষেত্রাকার জমি রয়েছে সেই জমিটির ক্ষেত্রফল কত? 864 বর্গমিটার। ঠিক আছে, এবার আমরা নির্ণয় করব 3 নম্বর যে উত্তরটি রয়েছে, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কত। বন্ধুরা দেখো, আমরা যদি রাস্তা সহ জমির ক্ষেত্রফলের থেকে, অর্থাৎ রাস্তা সহ জমির ক্ষেত্রফল কোনটা? এটি। এর থেকে যদি ভিতরের যে তার জমির ক্ষেত্রফল এই 864 বর্গমিটার, এটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাব। মানে আমি এটা বোঝাতে চাইছি, এই যে বড় যে আয়তক্ষেত্রটি রয়েছে এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে যদি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু এই অংশের কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এখন লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি হবে? তাহলে 1120, এখান থেকে আমাদের 864 বিয়োগ করতে হবে। বিয়োগ করো, বিয়োগ করলে হবে 256 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 256 বর্গ মিটার। আমরা কিন্তু 3টি উত্তর পেয়ে গেলাম। প্রথমে এই দুটি উত্তর, এটা হচ্ছে 1 নম্বর, তারপরে এই উত্তরটা চাইছে, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। বোঝা গেল? এখন আমরা চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটি রয়েছে। এখানে 6 নম্বর যে অঙ্কটি রয়েছে দেখো,
মারিয়াদের 20 মিটার দৈর্ঘ্য বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি। বন্ধুরা, প্রথমে আমাদের কাজ কি? প্রথমে এই অঙ্কটির মতো আমাদের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে চিত্রটি অঙ্কন করি। আমি চিত্র অঙ্কন করে ফেললাম। দেখো, এই ভিতরের যে ছোট বর্গক্ষেত্রটি রয়েছে এটা হচ্ছে মারিয়াদের 20 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার জমি, যার বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। বন্ধুরা, আমাদের নির্ণয় করতে হবে রাস্তার ক্ষেত্রফল। বন্ধুরা, এর আগের যে অঙ্কটি করেছি ঠিক একই রকম। তাহলে দেখো, এর আগের অঙ্কটি ছিল আয়তকার জমি এবং বাইরের চারিদিকে ছিল 2 মিটার চওড়া রাস্তা। এটি হচ্ছে বর্গাকার জমি, এর চারিদিকে রয়েছে 1 মিটার চওড়া রাস্তা। তাহলে দেখো, এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কাজ কি? এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে আমাদের ভিতরের যে ছোট বর্গক্ষেত্রটি রয়েছে এর ক্ষেত্রফল আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো, এখানে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এই যে ছোট যে বর্গক্ষেত্রটি রয়েছে এর ক্ষেত্রফল তো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে বড় যে বর্গক্ষেত্রটি রয়েছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এর একটি বাহুর পরিমাপ আমাদের প্রয়োজন। তাহলে কিভাবে পাবো? দেখো, এই ছোট বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য রয়েছে 20 মিটার, এইখান থেকে এতটা। আবার দেখো, 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, তার মানে এটা হচ্ছে 1 মিটার। আবার এই দিকটাও দেখো, এটা হচ্ছে 1 মিটার। তাহলে এইখান থেকে এর দূরত্ব যদি আমরা পেয়ে যাই তাহলে এইখান থেকে এর দূরত্ব পেয়ে যাব। তাহলে দেখো, এটা 1 মিটার, এটা 1 মিটার। তাহলে দেখো, 20-র সঙ্গে এদিকে 1 এদিকে 1 যোগ করলে কত হবে? 22 মিটার হবে। তাহলে এর পরিমাপটা কত হবে? 22 মিটার, তাই তো? তাহলে আমরা এখানে লিখব, দেখো, রাস্তা সহ বর্গাকার জমির দৈর্ঘ্য। রাস্তা সহ বর্গাকার জমির দৈর্ঘ্য কত হবে? তাহলে 20 মিটারের সঙ্গে এদিকে 1 সেদিকে 1, মোট 2 যোগ হবে। 2 যোগ হলে কত হবে? 22 মিটার। ঠিক আছে, হলো। এবার তাহলে দেখো, রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তার মানে 22-এর কি হবে? স্কোয়ার। 22-এর স্কোয়ার মানে 22 ইন্টু 22। ঠিক আছে, এবারে গুণ করো, 22 দিয়ে গুণ করো। 22 দিয়ে এই 2কে গুণ করলে কত হবে? 22 2-এ 44, 44-এর 4 হাতে থাকবে 4। আবার দেখো, 22 2-এ কত? 44, 44 আর 4 কত হবে? 48। ঠিক আছে, তাহলে 484 বর্গ মিটার। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল তাহলে কি হবে? বর্গ কথাটি থাকবে এককের আগে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাবো? এর তো একটি বাহু দৈর্ঘ্য দেওয়াই রয়েছে, তাহলে এর ক্ষেত্রফলটা আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে আমি কি লিখলাম? বর্গাকার জমির দৈর্ঘ্য, বা তোমরা লিখতে পারো রাস্তা বাদে বর্গাকার জমির দৈর্ঘ্য, এটাও লিখতে পারো। এর দৈর্ঘ্য কত? 20 মিটার। এবার দেখো, বর্গাকার জমির তাহলে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার মানে 20 স্কোয়ার। ঠিক আছে, সমান কি হবে? 20 ইন্টু 20। 20 ইন্টু 20 সমান কি হবে? তাহলে 2 2-এ 4 আর 2টি 0, 400 বর্গ মিটার হলো। এবার দেখো, আমরা বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়েছি, ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমরা বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখব কি? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি হবে? বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল রয়েছে কত? 484 বর্গমিটার। সেখান থেকে আমাদের 400 বর্গমিটার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? শুধু 84 বর্গমিটার হলো। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। বোঝা গেল নিশ্চয়ই? তো এখন চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 7 নম্বর যে অঙ্কটি রয়েছে। বন্ধুরা, 7 নম্বর অঙ্কে যাওয়ার পূর্বে আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো হ্যাঁ কি না। সেই সঙ্গে আরও একটি কথা বলবো, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, অর্থাৎ সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিও আপলোড করলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক অন্তত দিয়ে যাবে। ঠিক আছে, তো চলে যাব এখন 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, একটি বর্গাক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? বন্ধুরা, এখানে যে বিষয়টি বলেছে একটি চিত্র অঙ্কন করে ফেলি, তারপর তোমাদের বলছি। বন্ধুরা, আমি চিত্র অঙ্কন করে ফেলেছি। দেখো, এখানে বলেছে যে একটা বর্গাকার জমি যার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 6400 বর্গমিটার।
দেখো বন্ধুরা, এখানে বলেছে যে 3.50 টাকা হিসাবে ওই জমি চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে বেড়ার খরচের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা বেড়া কতটা পরিমাণ দিয়েছি সেটা আমাদের বের করতে হবে। তাহলে বেড়াটা আমরা কোথায় দেব? নিশ্চয়ই এই বর্গাকার জমির চারপাশে অর্থাৎ পরিসীমা বরাবর নিশ্চয়ই বেড়াটা দেব। তাহলে এখানে আমাদের প্রথমে পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা কত? আবার দেখো, একটা বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হলে তার একটি বাহুর পরিমাপ কিন্তু প্রয়োজন। তাহলে একটি বাহুর পরিমাপ না হলে কিন্তু পরিসীমা বের করতে পারবো না। আবার দেখো, এখানে বাহুর পরিমাপ কিন্তু দেওয়া নেই। তাহলে বাহু কিভাবে পাবো? এখানে শুধু দেওয়া রয়েছে এই জমিটির ক্ষেত্রফল। তাহলে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফলের সূত্র থেকে আমাদের বাহুর পরিমাপটা বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাহু স্কোয়ার যদি এখানে দেওয়া থাকে 6400, তাহলে বাহু কত হবে? শুধু বাহু কত হবে? বাহুর পরিমাপ দেখো, এখানে এই স্কোয়ারটি সমান চিহ্নের এদিকে এলে কি হবে? বর্গমূল চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার 6400। এবারে একে আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। বন্ধুরা দেখো, যখন বর্গমূল করবে দুটি শূন্য থাকবে, তখন যে উত্তরটা বের হবে সেখানে কিন্তু একটি শূন্য অবশ্যই হবে। তাহলে এই দুটি শূন্যর কাছে এবার আছে 64। 64-র বর্গমূল কত? 8 গুণিতক 8 সমান 64। তার মানে একটি 8 এখানে বের হবে। ঠিক আছে, তার মানে 6400-কে বর্গমূল করলে 80 বের হবে। ঠিক আছে, তাছাড়া বর্গমূল নির্ণয় করার কিন্তু ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, তোমরা সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। এবার দেখো, 80 মিটার, এটা 80 মিটার হবে, যেহেতু আমরা একটি বাহুর পরিমাপ পেলাম। এখানে কিন্তু বর্গ আর থাকবে না, বোঝা গেল বিষয়টি। তাহলে 80 মিটার পেলাম আমরা একটি বাহুর দৈর্ঘ্য। হলো, এরপরে আমাদের কাজ কি? আমরা একটি বাহু পেয়েছি, এবার পরিসীমা নির্ণয় করতে হবে। এবার তাহলে আমরা এখানে লিখব বর্গাকার জমির পরিসীমা। বর্গাকার জমির পরিসীমা কি হবে? তাহলে পরিসীমার সূত্র কি? 4 গুণিতক বাহু। বাহু কত? এখানে 80। তাহলে 80 আর 4 গুণ করো, তাহলে কি হবে? একটি শূন্য হবে এবং 4 8 কত হবে? 32। ঠিক আছে, 320 মিটার। এটা কি বেরোলো? যেহেতু পরিসীমা, তাহলে একক কি হবে? মিটার। ক্ষেত্রফল হলে কি হতো? বর্গ মিটার। এখানে যেটা দেওয়া রয়েছে হলো। তাহলে 320 মিটার পেলাম আমরা বেড়ার পরিমাপ, মানে এর পরিসীমাটা পেলাম, মানে বেড়ার যে পরিমাপ 320 মিটার। এবার দেখো, এখানে খরচ চাইছে। খরচ কি? প্রতি মিটারে 3.50 টাকা। তার মানে 1 মিটারে 3.50 টাকা খরচ হলে তাহলে 320 মিটারে কত খরচ হবে? নিশ্চয়ই গুণ হবে। তাহলে আমরা এখানে লিখব ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে। তাহলে আমি শুধু এই ভাষাটা তোমরা লিখবে, আমি শুধু খরচটা লিখে দিলাম। মোট খরচ কত হবে? খরচ হবে 320 ইন্টু 3.50। ঠিক আছে, এই দুটিকে গুণ করো। দেখো, গুণ করো, আমি এখানে দশমিক তুলে দিচ্ছি। এই দশমিকটা তুললে দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে, তার মানে এখানে 1 লিখে দুটি শূন্য লিখলাম। তাহলে দেখো, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দাও, এখানে দুটি শূন্য কেটে দাও, হয়ে গেল। এখন আমাদের কি? 35 গুণিতক 32। 32 গুণিতক 35, এই দুটি সংখ্যাকে গুণ করো। দেখো, 35 দিয়ে যদি 32কে গুণ করি কিভাবে হবে? দেখো, 35 দুয়ে কত? 35 দুয়ে 70। 70-এর শূন্য হাতে থাকবে 7। আবার দেখো, 35 তিনে কত হবে? 105। 105 আর 7 কত হবে? 112। ঠিক আছে, তাহলে 1120 টাকা। তো দেখো, আমরা কিন্তু খরচের পরিমাণ পেয়ে গেলাম 1120 টাকা। ঠিক আছে, এখন আমরা অতএব দিয়ে এখানে লিখতে পারি যে ওই জমি চারিদিকে বেড়া দিতে 3.50 টাকা হিসাবে 1120 টাকা খরচ হবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা 7 নম্বর অঙ্কটি করলাম। 8, 9, 10, 11 এই 4টে অঙ্ক রয়েছে পার্ট 2 ভিডিওটিতে। এখনই মোবাইলের স্ক্রিনে চলে আসবে, একটু ওয়েট করো, 2 সেকেন্ড ওয়েট করো, চলে আসবে। অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে গিয়েও তোমরা লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।